আমাদের আজকের গল্প সুকান্ত দাসের কলমে রহস্যময় দ্বীপে। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, রাজ চট্টোপাধ্যায়, প্রীতম এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে কৌশিক। নমস্কার, আমরা থিল স্টুডিও। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এইরকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আরে আমারও তো সেটাই মনে হয়। তাছাড়া ওই নৌকাটা আমাদের কতটা দূর থেকে নিতে হলো বলুন। এইদিকে কোনো কিছুর একটা ভয়ে লোকজনরা আসতে চায় না। আসলে ওরা মনে করে এই অংশের জলের তলায় এবং ওই দ্বীপে এমন কিছু আছে যারা মানুষ নয়। মানুষ যদি না হয় তাহলে তারা কি বলুন তো জয়ন্তবাবু? এখনো মানুষরা এইসব কথা যে বিশ্বাস করে সেটাই তো বুঝতে পারি না। কিন্তু আপনি হঠাৎ করে এই দ্বীপে আসার কথা বললেন কেন? তোমাদের তো আগেই বলেছি, তখন ওই সুন্দরবনের কাছে একটা কাজে গিয়েছিলাম। তারপর সেখানেই একটা নৌকাতে একদিন রাতের বেলা একটা লোকের সাথে দেখা হলো। কথায় কথায় তিনি এই দ্বীপের কথা আমাকে জানালেন। সুন্দরবন থেকে বেশ খানিকটা দূরে এগিয়ে এলেই এই দ্বীপের কাছে নাকি কোথাও একটা গুপ্তধন থাকার কথা রয়েছে। ভদ্রলোকের বয়স তখন শেষ হয়ে এসেছে। তিনি এই ব্যাপারে আর আগের মতো কিছুই করতে পারবেন না। তবে তিনি দুবার এই দ্বীপে এসে গুপ্তধন খোঁজার চেষ্টা করেছিলেন, আর তিনিই তো ম্যাপটা দিলেন আমায়। তার যে কোনো কারণ থাকতে পারে। হতে পারে ভদ্রলোক জয়ন্ত চক্রবর্তীর কথাবার্তা শুনে বুঝতে পেরেছিলেন যে তিনি অভিযাত্রী। তিনি এখানে ওখানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, তাই তাকে তিনি ওটা দিয়েছিলেন। কিন্তু একটা কথা বলো অমর, সন্ধ্যের পর এদিকটা একটু বেশি অন্ধকার হয়ে গেছে না? তাছাড়া মোহনার জলের শব্দ ছাড়া তো আর কোনো শব্দ নেই। দূরে দ্বীপের দিক থেকে একটা অদ্ভুত শব্দ আসছে, কিন্তু তাছাড়া তো আর কিছুই নেই। আমাদের ওইদিকে গিয়ে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। বিশেষত ওই দ্বীপে আসলে কি আছে তা কিন্তু আমরা জানি না। সাপখোপ ছাড়াও অনেক হিংস্র জন্তু থাকতে পারে। তাছাড়া এখানে লোকজন নেই বলে আরো অনেক কিছু থাকাই সম্ভব। দেখো বিজয়, আকাশের চাঁদটা দ্বীপের ঠিক ওপরের দিকে উঠেছে, আর সেই চাঁদের আলোতে দ্বীপটাকে কেমন একটা ত্রিভুজের মতো বলে মনে হচ্ছে না? এই দিকটা এমনই। ম্যাপ খুললে এই দ্বীপটাকে ত্রিভুজ বলেই মনে হবে। আবার এর মাঝখানের দ্বীপটা বেশ খানিকটা উঁচু, তারপর চারিদিকটা নিচু। তাই গাছপালাগুলো এমনভাবে রয়েছে যে দূর থেকে দেখে এটাকে ত্রিভুজের মতো বলে মনে হবে। তবে বাইরে থেকে যতটা বড় মনে হচ্ছে তার থেকেও কিন্তু দ্বীপটা আরো বেশি বড়। এটা বুঝতে পারছি যে এতক্ষণ ধরে আমরা নৌকা চালিয়ে এলাম, অথচ এখনো কাছাকাছি পৌঁছাতে পারলাম না। রাতের বেলা ওখানে নামাটা কি ঠিক হবে? তাই মানে অচেনা জায়গায়? ঠিক হবে বিজয়। অচেনা জায়গা বলে আমরা রাতে নামতে চাইছি। যদি কেউ থাকে তাহলে দিনের বেলায় সে আমাদের দেখতে পাবে, কিন্তু রাতের বেলা চট করে সে দেখতে পাবে না। ওই রাত জায়গা পাখির মতো আর বাদুরের মতো ঘুরতে ঘুরতে ঠিক নেমে পড়ব, অথচ কেউ দেখতে পাবে না। দিনের বেলা তো বাদুরের মতো চুপ করে ঘুমিয়ে থাকতে হবে। সত্যি জয়ন্তবাবু, মাঝে মধ্যে আপনি এমন কথা বলেন না যে না এসে পারা যায় না। কিন্তু এটা কি জলের মধ্যে ওই যে ওপার থেকে একটা নৌকো বলে মনে হচ্ছে না? ঠিক তো, নৌকা বলেই তো মনে হচ্ছে। তবে একটা নয়, দুটো। ওই যে আলো জ্বলে আবার নিভে গেল একবার। কিন্তু আমরা নৌকো নিয়ে এ পথে আসার সময় একবারও কিন্তু কাউকে দেখতে পাইনি। যদিও আমাদের এই দিকটা সামান্য বেঁকে এসেছে, সুন্দরবন থেকে বেশ খানিকটা এদিকে আসার পরে জায়গাটা অনেকটা বেঁকে গেছে। সামনে ছোট ছোট কয়েকটা দ্বীপ পেরিয়ে আমাদের আসতে হয়েছে। যদি দ্বীপের কাছে কেউ লুকিয়ে থাকে। কিন্তু আমরা এত কিছু ভাবছি কেন? এর জন্যই বলে অমর, ঘরপোড়া গরু সিঁদুরের আমের গন্ধ পায়। ওটা সিঁদুরের গন্ধ নয়, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয়ে পালায়। জয়ন্তবাবু, এই আপনার প্রবাদ বাক্যটা না ঠিক আসে না। আর তাছাড়া এই প্রবাদ বাক্য মানে আপনার প্রবাদ বাক্যের ব্যাপারটা অনেকটা ওই আমাদের চেনা এক ভদ্রলোকের মতো। তিনি একজন পুলিশের গোয়েন্দা, ঠিক তার মতো। নৌকোগুলো ওদের বুঝতে পেরেছে যে আমরা ওদের দেখতে পেরেছি, তাই ওরা কিন্তু সোজা চলে এলো না। দেখো, একটা বাঘ করে ঠিক ওই দিকে চলে গেল। ওপাশে ছোট ছোট কয়েকটা দ্বীপের মতো রয়েছে।
ওই দ্বীপগুলো সুবিধের নয়। জল সামান্য বাড়লেই ওগুলো জলের তলায় চলে যায়। এই দ্বীপটাই একমাত্র সব থেকে বড়। জল যতই বাড়ুক না কেন, এই দ্বীপের একদম নিচের মাটি পর্যন্ত উঠে আসতে পারে না। সেটা সামনে গেলেই বুঝতে পারবে। কিন্তু আমাদের এবারের এই গুপ্তধন খোঁজার ব্যাপারটা সহজ হবে বলে মনে হচ্ছে না। এর মধ্যেই প্রতিপক্ষ আমাদের পেছনে লেগেছে। কিন্তু ওরা জানতে পারলো কি করে যে আমরা এখানে গুপ্তধন? অতি স্বাভাবিক ব্যাপার বিজয়। এইদিকে তো লোকজন সচরাচর আসে না। তাছাড়া আমরা বাইরের লোক। আমাদের সঙ্গে ব্যাগপত্র এবং বেশ কিছু জিনিসপত্র রয়েছে, যেগুলো শুধুই এখানে থাকার জায়গার জন্য নয়। আর তাতেই কারোর না কারোর সন্দেহ হয়েছে যে আমরা এখানে কোনো একটা কারণে এসেছি। আর ওই দ্বীপে গুপ্তধন ছাড়া আর কিছু আছে বলে তো আমার মনে হয় না। আমাদের সাবধানে থাকতে হবে জয়ন্ত পোপার বিজয়বাবু। সামান্য ভুলও কিন্তু করা চলবে না। অচেনা অজানা জায়গায় কোথায় কি বিপদ আছে তাও তো আমরা জানি না। তাই একসাথেই আমাদের থাকতে হবে, আর একসাথেই ওই গুপ্তধন উদ্ধার করার চেষ্টা করতে হবে। আমরা যখন সমুদ্রের ধারে এসে পৌঁছলাম তখন চারিদিকে খুটখুটে অন্ধকার। কোনো রকমের তাঁবু বিছিয়ে আমরা শুয়ে পড়লাম। শুয়েছি মাত্র 4 থেকে 5 ঘন্টা। তারপর শুনি পাখির কলরব। আমি ঘুম থেকে উঠে পড়লাম, বিজয়, বিজয়, এ উঠে পড়ো, সকাল হয়ে গেছে, রোদ উঠে গেছে, এখন আর ঘুমিয়ে লাভ নেই। জয়ন্তবাবু কখন উঠে পড়েছে। সমুদ্রের হাওয়ায় ঠান্ডায় ভালোই ঘুম হয়েছিল, কিন্তু জয়ন্তবাবু এত সকালে উঠে কোথায় গেলেন? সকালের দিকে একটু হাঁটার অভ্যাস রয়েছে আমাদের, কিন্তু আমি ভাবছি অন্য কথা। কাল রাত্রে যাদেরকে দেখলাম তারা কি এই দ্বীপেই কোথাও উঠে এসেছে? দ্বীপটা অনেকটা বড়। এক পাশ থেকে হাঁটতে শুরু করলে গোল ঘুরে অন্য পাশে আসতে গোটা একটা দিন লেগে যাবে। তাহলে গাছটা আমরা খুঁজে বের করব কি করে? এখানে এত গাছ রয়েছে, তার মধ্যে ওই একটা মাত্র গাছ খুঁজে পাওয়া সম্ভব নাকি? সামান্য একটা ম্যাপ আর ওই লোকটার কথার ভরসা করে আমরা এখানে এসেছি। আচ্ছা, জয়ন্তবাবু আগের বারের মতো আমাদের ভোগাবেন না তো? এই আগের বাড়ি তো জয়ন্তিয়া পাহাড়ে গিয়ে যেমন আমাদের বিপদে পড়তে হলো। মনে তো হচ্ছে না। আরে ওটা কি? এটা একটা শিয়াল বলে মনে হচ্ছে না? দিনের বেলা শিয়াল? হ্যাঁ, শেয়ালই তো মনে হচ্ছে। জল খেতে এসেছিল, আবার জঙ্গলের দিকে ফিরে যাচ্ছে। জঙ্গলে আরো অনেক কিছু থাকতে পারে, তাই সাবধানে থাকা দরকার। অমর, বিজয়, তোমরা কোথায়? তাড়াতাড়ি এইদিকে এসো, একটা জিনিস দেখাবো। আরে কি হয়েছে জয়ন্তবাবু? আমরা আসছি, এক্ষুনি আসছি। আমরা ছুটে গেলাম সেখানে। কি ব্যাপার, কি ব্যাপার? আপনি এভাবে চিৎকার করে উঠলেন কেন হঠাৎ? আমি তো ভাবলাম কোনো বিপদে পড়ে গেছেন হয়তো, কিন্তু এটা কি? এটা তো মনে হচ্ছে একটা লম্বা সাপের খোলস, কিন্তু এত বড় সাপের খোলস! তাহলে আর বলছি কি, যে সাপের ব্যাপারে আমি একসময় বেশ খানিকটা পড়াশুনো করেছি। যে সাপ খোলস বদলায় জামা কাপড় বদলানোর মতো। তবে আমরা যেমন জামা কাপড় বদলাই সেরকম নয়। আর কি, এটা হলো ওদের পোশাক। সাপটার খোলস দেখে মনে হচ্ছে আশেপাশেও কোথাও সাপটা আছে। প্রায় 3 হাত মতো লম্বা হবে। দেখে মনে হচ্ছে বিষধর সাপ। তোমার কি মনে হচ্ছে বিজয়? আমার যেটা মনে হচ্ছে সেটা তোমাদেরও মনে হওয়া প্রয়োজন। আজকের মতোই আমাদের তাঁবুর জন্য যে জিনিসপত্র আমরা এনেছি সেটা খাটিয়ে ফেলতে হবে, এবং আমাদের তাঁবুর চারপাশে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিতে হবে, যাতে আর যাই হোক না কেন কোনো সাপই তাঁবুর ভেতরে ঢুকে আসতে না পারে। কিন্তু আমাদের খোঁজ খবর তো শুরু করতে হবে। এই দেখো, ম্যাপটা একবার ভালো করে দেখো। আশেপাশে এই ছোট পাথরের মতো আঁকাগুলো মনে হচ্ছে যেন ছোট ছোট দ্বীপ। এই মাঝখানে একটা বড় দ্বীপ, আর এই যে এদিকে যেটা রয়েছে এটাই বোধহয় দ্বীপের ভেতরকার ছবি, তাই না? কিন্তু এই মাঝখানে গাছটা ঠিক কোথায় আছে? লোকটা বলেছিল এই গাছটা দ্বীপের একদম মাঝামাঝি কোথাও আছে। সেখানে গেলেই কোনো একটা কারণে আমরা সেটা বুঝতে পেরে যাব, কিন্তু কি কারণ সেটা জানি না। লোকটা এখানে 2 বার এসেছে। লোকটা যখন জানে গাছটা কোথায় আছে এবং সেখানে কিভাবে যাওয়া যেতে পারে সেটাও যখন জানে, তাহলে নিশ্চয়ই এমন কিছু আছে যার জন্য সে ওই গুপ্তধন খুঁজে বের করতে পারেনি। আমারও সেটাই মনে হচ্ছে। নিশ্চয়ই এখানে এমন কোনো বিপদ আছে যেটা পেরিয়ে ওই লোকটা তার কাজ করতে পারেনি।
আর তার জন্যই আমাদের এটা দিয়ে দিয়েছে। আর আমরা হলাম আদার ব্যাপারী, আমাদের নৌকা দিয়ে কাজ কি? আবার হলো না জয়ন্তবাবু, ওটা নৌকা নয় জাহাজ হবে, কিন্তু সে কথা এখন থাক। আচ্ছা, আমরা এরপর কি করব? আমরা প্রথমেই আমাদের সমস্ত জিনিসপত্র নিয়ে ম্যাপ দেখে কোনাকুনিভাবে এগোতে শুরু করব। কিন্তু প্রথম সমস্যা হলো, আমরা দ্বীপের যে কোনখানে আছি সেটা আমরা কিন্তু জানি না। যদি সেটা ত্রিভুজ হয় আর কোনা থেকে যদি আমরা যাত্রা শুরু করি, তাহলে কিন্তু আমরা দ্বীপের মাঝখানে পৌঁছতে পারবো না। তাতে আমাদের বুঝতে অসুবিধা হবে যে কোন দিক থেকে আমরা চলেছি। কম্পাসটা একবার দেখো তো বিজয়। কম্পাস বলছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা পশ্চিম দিক, তার মানে পূর্ব দিকে যেতে হবে আমাদের। কিন্তু উত্তর আর দক্ষিণ দিকের কোন প্রান্ত থেকে আমরা যাব? একটা কাজ করি, প্রথমে সামনের দিকে চলতে শুরু করি, তারপর আস্তে আস্তে ম্যাপ দেখে আমরা এগিয়ে যাব। ম্যাপে বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদের কাজে লাগবে। তাছাড়া লোকটা আমায় আরও কিছু বলেছিল, তোমাদের সেগুলোও বলবো। এখন সকাল হয়েছে, এখনই বেরিয়ে পড়া ভালো। চলো, আমাদের বসার জায়গাটা গিয়ে একটু দেখি, কিছুক্ষণ বসে আরাম নিই। তারপর অনেকক্ষণ তো কিছু খাওয়াও হয়নি, ওখানে বসে কিছুটা খেয়ে নিই, তারপর এখান থেকে বেরোবো। আর জলের ব্যাপারটা কিন্তু মাথায় রাখবে, আশেপাশে যে জল রয়েছে সে জল কিন্তু খাওয়া যাবে না। আমরা খাওয়া দাওয়া সেরে জঙ্গলের মধ্যে হাঁটতে শুরু করলাম। অনেক দূর চলে এসেছি, প্রায় ঘন্টা তিনেক পথ হেঁটেছি। এমন সময় আমি বললাম, বেশ খানিকটা ভেতরে চলে এসেছি আমরা। এখান থেকে সমুদ্রের গর্জন কমে এসেছে, তেমনি একটা গুমোট ভাবও রয়েছে, তাই না? চারপাশে এখন গাছপালা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু গাছপালাগুলো মাঝে মধ্যে কেমন একটা হয়ে গেছে। সমুদ্রের আবহাওয়াটা কেমন যেন একটা, বিশেষ করে এটা তো সমুদ্র নয়, সমুদ্রের একটা অংশ, আর তাই এমন একটা ব্যাপার হচ্ছে। এই গাছগুলো যে বেশিরভাগই কোনো সময় লাগানো হয়েছিল তা কিন্তু বলা যায় না। আসলে এই দ্বীপের ইতিহাস যা বলছে তাতে এই অঞ্চলে একটা আদিবাসীর দল থাকতো, তারপর রাতারাতি তারা নিরুদ্দেশ হয়ে যায়। কোথায় গেছে, কেন গেছে, তার কিছুই জানা যায়নি। তাদের হাতে লাগানো এই গাছগুলো এইভাবে শুকিয়ে এসেছে পরিচর্যার অভাবে। তবে যতদূর মনে হয় যেগুলো এখানকার গাছ সেগুলো নিজের মতনই আছে। যে গাছটার খোঁজ আমরা করছি সেটা কি আদেও এখানকার নিজস্ব গাছ, নাকি সেটা ওই আদিবাসীদের লাগানো গাছ? যদি আদিবাসীদের লাগানো গাছ হয় তাহলে কিন্তু সেটা খুঁজে পেতে আমাদের বড্ড কষ্ট করতে হবে, কারণ এই ম্যাপ যদি এখনকার সময়ের কারোর হাতে হলে তার সঙ্গে এখনকার অনেক পার্থক্য হবে। ঠিক বলেছ। তাহলে কি এই কারণেই লোকটার ম্যাপ থাকা সত্ত্বেও গাছটা খুঁজে পাননি? কিছু একটা শব্দ বলে মনে হচ্ছে না? তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই গাছটার দিকে চলো তো। ওই গাছের ডালটা নিচু আছে, তাছাড়া ডাল পাতা নিচের দিকেই রয়েছে। ওই গাছের উপরে উঠে আমাদের লুকোতে হবে। বিজয়, তুমি আর জয়ন্তবাবু ওই গাছটার ওখানে লুকিয়ে থাকো, আমি এই গাছটার কাছে লুকোচ্ছি। সবাই এক জায়গায় লুকোলে আমাদের অসুবিধা হবে, কারা আসছে সেটা আমাদের জানতে হবে। সবাই চুপ করে গাছে উঠে থাকো, কেউ নামবে না। আমরা তাড়াতাড়ি গাছের ওপর গিয়ে উঠে বসলাম। দুটো লোক জয়ন্তবাবু, দুজনের কাছে ব্যাগপত্র রয়েছে, তাছাড়া তাদের কাছে বন্দুক আছে বলেও মনে হচ্ছে। কিন্তু এই দ্বীপে বন্দুক নিয়ে ওরা... আমার মনে আছে, কাল রাত্রে যখন আমরা নৌকার এপারে এসেছিলাম ওকে দেখেছিলাম, মনে আছে? ওরা ওই নৌকাতে করে জিপে নেমেছে। কিন্তু ওরা কি সত্যিই আমাদের পিছু নিয়েছে, নাকি ওরাও আমাদের মতনই এখানে এসেছে? আমরাই ভুল ভাবছি না তো? সে যাই হোক না কেন, লোকগুলো তো এখানে এসেছে। আর অমরটা কি করছে? গাছ থেকে নেমে লোকগুলোর পিছনে যাচ্ছে বলে মনে হচ্ছে না। এবার আমাদের নামা দরকার। লোকগুলো যখন চলে গেছে... এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কারা যেন আবার আসছে। ঠিক বলেছেন জয়ন্তবাবু, ওই তো আরও দুজন আসছে। ওদের পোশাকটাও একই রকম, ওদের কাছেও বন্দুক রয়েছে। তাহলে কি আমাদের মতো আর একটা আভিজাত্য দলই গুপ্তধনের খোঁজে এসেছে? লোকগুলো কারা? লোকগুলো তো ওই দিকেই চলেছে, তাদের কাছে একটা ম্যাপও আছে বলে মনে হচ্ছে। ওই তো ওই ম্যাপটা। এবার ওই লোকগুলো নিজেদের মধ্যেই কথা বলতে লাগলো। আমার মনে হয় আমরা ঠিক পথেই রয়েছি, এদিকে গেলেই গাছটা খুঁজে পাবো। কিন্তু ওই তিনজন যে লোককে কালকে আসতে দেখলাম, ওরা যদি আমাদের আগেই গাছটা খুঁজে পায়? না না, সেটা একদম হতে দেওয়া যাবে না। যদি ওরা
আমাদের আগে গাছ খুঁজে পেয়ে যায়, তাহলে বস কিন্তু আমাদের ছাড়বে না। যেভাবেই হোক ওই গুপ্তধন আমাদের খুঁজে বার করতেই হবে। গাছের ঠিক কোথায় গুপ্তধন লুকোনো আছে সে কথা কিন্তু বস ভালোভাবেই জানে। হ্যাঁ, আমার কি মনে হয় বলতো, আদিবাসী লোকেরা যখন এখানে গুপ্তধন লুকিয়েছিল এই গাছের মধ্যে, তার খোঁজ কোনোভাবে বস জোগাড় করতে পেরেছিল। কিন্তু এত বড় দ্বীপে সেই গাছটা খুঁজে বার করাটা তো তার পক্ষে সহজ ব্যাপার নয়। আরে তুই জানিস না ওই গাছের কাছে গুপ্তধন আছে? হ্যাঁ, সে কথা তো ঠিক, কিন্তু ওই গুপ্তধন পাহারা দেওয়ার জন্য আদিবাসীদের এক দেবতা আছে নাকি, সেই গুপ্তধন পাহারা দেয়, ওর কাছাকাছি কাউকে যেতে দেয় না। আর সেই কারণেই বস এত লোকজন নিয়ে আর বন্দুক নিয়ে এখানে এসেছে, যাতে যেই তাকে আটকাবে তাকে মেরে হলেও ওই গুপ্তধন নিয়ে যেতে পারে। তার মানে আমি ঠিকই সন্দেহ করেছিলাম, ওই লোকগুলো গুপ্তধনের জন্যই এখানে এসেছে। আর এই গুপ্তধনের গাছের কাছে নিশ্চয়ই কিছু একটা আছে, যার জন্য ওরা... আরে, আবার পেছনে পায়ে শব্দ হচ্ছে বলে মনে হচ্ছে। থামা চলবে না। কালকে রাতে কি করেছে ওই 3টে লোক নৌকা নিয়ে আমাদের সামনের দ্বীপে এসে ঢুকলো, আমি তো ভাবতেই পারছি না। তোমাদের জন্য আমি এতগুলো দিন অপেক্ষা করলাম, ওই মোহনার কাছে অপেক্ষা না করে যদি তখনই এসে পড়তাম, তাহলে এই লোকগুলোর আগে আমরা ওইখানে পৌঁছাতাম। কিন্তু আমাদের যে বেশ কিছু জিনিস প্রয়োজন ছিল, তাছাড়া ওই গাছের কাছে গুপ্তধনের খোঁজ পেলে সেটা তো খুঁজে বার করতে হবে আর আনতে হবে তো নাকি? তার জন্য অস্ত্র শস্ত্র প্রয়োজন, সেগুলোর জন্যই তো আমরা অপেক্ষা করছিলাম। এখন আমাদের কাছে সবকিছুই আছে, এখন আর অসুবিধা হবে না। অসুবিধে যদি না হয় তাহলেই ভালো, কিন্তু অসুবিধে যদি হয় তাহলে কিন্তু তোমাদের 4 জনের মধ্যে একজনকেও আমি এখান থেকে যেতে দেব না। আমাদের জন্যই তো। একদম চুপ, কোনো কথা নয়। আমাদের পেছনে কারা যেন আসছে বলে মনে হচ্ছে, একটা পায়ের শব্দ শোনা যাচ্ছে, কিন্তু পেছনে তো কেউ কোথাও নেই। জয়ন্ত বুঝতে না পেরে অনেকটা এগিয়ে এসেছিল। এবার সে বুঝতে পেরে বলল, গন্ডগোল হয়ে গেছে। যেখানে বাঘের ভয় সেখানেই উঠোন বেঁকা। আরে জয়ন্তবাবু, ব্যাপারটা সেরকম নয়, আপনি একটু চুপ করুন তো। সামনের দিকে দেখুন, লোকগুলো কিন্তু আমাদেরই খুঁজছে। আর একটু হলেই ধরা পড়ে যেতাম। আপনাকে বললাম লোকগুলোর অত কাছাকাছি যাওয়ার প্রয়োজন নেই, ওদের কথা শোনার দরকার নেই। তারপরেও আপনি বারবার ওদের কথা শোনার চেষ্টা করছেন, ধরা পড়লে কিন্তু... বিজয়, লোকগুলো আমাদের কথা বলছে, আমাদেরকে খুঁজছে। তারপরও অমর যে কোথায় গেল, এত সাহসও মাঝে মাঝে দেখায়, সেটা আমার মোটেই ভালো লাগে না। যদি লোকগুলোর হাতে ধরা পড়ে যায়, আর ওরা প্রায় 5 জন লোক রয়েছে, ওদের হাতে বন্দুক ছাড়াও কিন্তু আরও অনেক অস্ত্র রয়েছে, কোদাল শাবল আরও কত কিছু রয়েছে ওদের কাছে। এটাই তো চিন্তায় ফেলেছে। ওরা একদম তৈরি হয়ে এসেছে, মানে ওরা জানে ওই গাছটার কাছে ঠিক কোথায় গুপ্তধন থাকার সম্ভাবনা রয়েছে। তার মানে আমরা পৌঁছাবার আগে যদি ওরা জিনিসটা খুঁজে পায়, তাহলে তো... কিছুতেই সেটা হতে দেওয়া যাবে না। বিজয়, চলো আমরা এই পাশ দিয়ে গাছের আড়ালে আড়ালে এগিয়ে যাই। অমরকে আমরা ঠিকই খুঁজে পাবো। ওই লোকগুলোর চোখ ফাঁকি দিয়ে আমাদের আবার তাড়াতাড়ি এই গাছের কাছে এসে পৌঁছতে হবে। ম্যাপ তোমার কাছে আছে তো? একবার খোলো তো দেখি। বুঝতে পারছি না, লোকগুলো হেঁটে চলেছে তো হেঁটেই চলেছে, পেছনের লোকগুলো আবার সামনে চলে গেল, কিন্তু জয়ন্তবাবু আর বিজয়বাবু কোথায়? তারা তো এখন এলো না। আমার মনে হয় বাকি লোকদের দেখে ওরা ভয় পেয়ে কোথাও একটা লুকিয়ে গেছে। জয়ন্তবাবু, আমার মনে হয় লোকগুলোর পিছনে আমাদের যাওয়া প্রয়োজন। তাহলে আমাদের আর আলাদা করে ওই গাছটা এবং রাস্তাটা খুঁজে বের করতে হবে না। লোকগুলো ওই গাছের ব্যাপারে অনেক কিছু জানে, তারা অনেক সহজেই গাছটা খুঁজে বের করতে পারবে। কিন্তু সেটা করতে গিয়ে যদি লোকগুলোর হাতে ধরা পড়ে যায়, তাছাড়া অমর তো আমাদের সঙ্গে নেই, যদি এইভাবে যেতে গিয়ে কোনো একটা সমস্যা হয়, আমার কিন্তু খুব বেশি অসুবিধা বলে মনে হচ্ছে না। একটা কথা মাথায় রেখো বিজয়, ঢেকি কিন্তু জলে নামলেও মাছ ধরে। ওটা মাছ ধরে নয়, ওটা ধান ভানে, ধান ধান। কিন্তু আমাদের সামনের লোকগুলো গেল কোথায়? ওই তো একটু আগেই তো লোকগুলো আমাদের সামনে ছিল, তাহলে গেল কোথায়? আপনি এই গাছের আড়ালে বসুন, আমি একটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখে আসি। তাছাড়া অমর, কাউকে তো দেখা যাচ্ছে না। ভেবেছিলাম আমরা যখন এখানে আসব তখন এখানে কেউ থাকবে না, এখন তো দেখছি আরও লোক রয়েছে। না, এভাবে তো চলবে না, আমাদের তো সমস্যা হবে। কিন্তু আমাদের সমস্যা হবে না,
তোমরা যেখানে নেমেছো সেটা আমরা আগেই দেখতে পেয়েছি। পথের কাঁটা না সরিয়ে ওই গাছের কাছে আমি যাব না। কে কে তুমি? আর আমায় পিস্তল দেখিয়ে তুমি কি ভেবেছ? আমায় ভয় পাইয়ে দেবে? তুমি জানো না আমি কে। যদি আমার কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে তুমিও এখান থেকে বেঁচে বেরোতে পারবে না। একদম চুপ। আমি মোহন, আমার কথার বাইরে এই জঙ্গলে কিছু হয় না। এটাকে দড়ি দিয়ে ভালো করে বেঁধে ফেলতো, তারপরে এখানে কিছু একটা গাছের কাছে বেঁধে রাখ, মুখটা ভালো করে বাঁধবি। রাতের বেলা শেয়াল এসে বাকি কাজ একেবারে করে দিয়ে যাবে। শুধু শুধু গুলি খরচ করতে চায় না এদের ওপর। কাজটা কিন্তু তোমরা ভালো করছো না। আমার ব্যাগটা নিচ্ছ কেন? দাও দাও বলছি। কোনো কথা বলবি না। কথা বললে একেবারে মেরে দেব, মাটিতে পুঁতে রাখবো, কেউ খুঁজি পাবে না। আর তোর সঙ্গে যে দুজন এইছে তাদের দুজনকে ঠিক খুঁজে বার করবো। একটা লোক অনেকক্ষণ ধরেই আমাদের উপরে নজর রাখছিল, কিন্তু কোথায় যে গেল বুঝতে পারলাম না। তবে সাবধান, আমাদের একটু সাবধানে থাকতে হবে। লোকগুলো যে কি করতে চাইছে তা কিন্তু আমরা জানি না। বিজয় ছুটতে ছুটতে আমার দিকেই আসছিল। আমি তাকে গাছের ওপর থেকে ফিসফিস করে বললাম, বিজয় বিজয়, গাছের ওপরে আছি, আর এই যে এদিকটা দেখো। আরে তুই ওখানে কি করছিস? ওইদিকে ওরা জয়ন্তবাবুকে ধরে ফেলেছে, তাকে একটা গাছের সঙ্গে বেঁধে রেখেছে দেখলাম, কিন্তু লোকগুলো সেখান থেকে সরছে না বলে আমি সেখানে যেতে পারছি না। অমন কিছু একটা যে হবে সেটা বুঝতেই পেরেছিলাম। আমরা যে ওদের উপর নজর রাখছি সেটা ওরা অনেকক্ষণ আগেই বুঝতে পেরেছিল। আসলে ওরা 5 জন এমনভাবে ছড়িয়েছিল যে কিছুই বোঝা যাচ্ছিল না। গাছের উপরে উঠে পড়লাম তোমাদের সাবধান করে দেওয়ার আগেই। এখন দেখি কি করা যায়। লোকগুলো চলে গেলে আমাদের জয়ন্তবাবুকে উদ্ধার করতে হবে, তবে ততক্ষণে কিন্তু ওরা অনেকটা এগিয়ে যাবে। এবার কি করি বলো তো? একটা কাজ করো, ম্যাপটা আমার কাছেই আছে, ম্যাপটা দেখে সামনের দিকে এগোচ্ছি, তুমি পিছনে যাও। তুমি পিছনে জয়ন্তবাবুকে উদ্ধার করে নিয়ে এসো। অমর, আমার মনে হয় লোকগুলো এদিকেই আসছে। তুই গাছের ওপরেই থাক, আমি না হয় ওই জঙ্গলের দিকটা দিয়ে ঘুরে পিছনের দিকে যাচ্ছি। আরে ওই তো লোকগুলো, কিন্তু 4 জন লোক রয়েছে, আরেকজন লোক তো নেই। তার মানে ওই লোকটা নিশ্চয়ই জয়ন্তবাবুকে পাহারা দেওয়ার জন্য রয়েছে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, লোকটা জয়ন্তবাবুর কোনো ক্ষতি করলো না। তার মানে নিশ্চয়ই এদিকে কোনো একটা সমস্যা রয়েছে, যার জন্য লোকগুলো গুলি চালাচালি করলো না। আমাকে এই সুযোগটাই কাজে লাগাতে হবে। ওই 4 জন লোকের মধ্যে একজন লোক বলে উঠল, ওই মোহনার দিক দিয়ে মাঝে মাঝে লোকজন আসে, গুলি চালালে গুলির শব্দ ওই দিকটা পর্যন্ত যাবে। ওইদিকে পুলিশের পাহারাও মাঝে মাঝে থাকে। গুলি চালানো যাবে না, এতে হিতে বিপরীত হতে পারে। লোকগুলো সাবধান হতে পারে, আমাদের উপরও যখন তখন আক্রমণ হতে পারে। গুলি চালানোর হলে লোকটাকে তো ওখানেই মারতে পারতাম। চিন্তা নেই বস, আমাদের একজন তো ওখানে রয়েছে। যাওয়ার সময় না হয় সেখান থেকে ওদের ব্যবস্থা করে দিয়ে যাব। ওদের কথা এখন বাদ দে, এখন খোঁজ তাড়াতাড়ি। আমাদের এই গাছটার কাছে যেতে হবে। এখন তো অনেকটা বিকেল হয়ে এসেছে, একটু পর সন্ধে হয়ে যাবে। আচ্ছা, এইখানে থাকবার ব্যবস্থাটা কর। গোটা রাতটা গাছের ওপরে কাটাতে হবে, কিন্তু সেটা সহজ হবে না। তাও ব্যবস্থা কর, কোথাও একটা আশ্রয় নিতে হবে। এদিকে আমি ও বিজয় একটু সাইড করে ঘুরে আবার জয়ন্তবাবুর দিকে এগিয়ে চললাম। যেতে যেতে বিজয় বলল, আরে মনে হচ্ছে একটা তাঁবু ওই গাছের সঙ্গেই বাঁধা রয়েছে। সামনে একটা লোকও আছে, কিন্তু লোকটা তো সামনের দিকে তাকিয়ে আছে, তার হাতে বন্দুক। যদি কোনোভাবে একদম কাছে চলে যেতে পারি তাহলে লোকটার কাছ থেকে কায়দা করে বন্দুকটা নেওয়া যাবে আর ওদেরকেও ধরা যাবে। যে লোকটি পাহারায় রয়েছে এবার সে বলে উঠল, যত সব তোর জন্যই হয়েছে, আমায় এখানে থাকতে হলো। এখন ওরা না জানি কোথায় রয়েছে। একটু পরেই তো সন্ধে হয়ে যাবে। রাত নামলে যে কি করব সেটাই ভাবছি। গাছের উপরে বসে থাকতে হবে। এমনিতেই 3 দিন ঘুমোইনি, আবার আজকেও যদি জেগে থাকি তাহলে তো হয়েছেই। লোকটা নিজেই নিজে কথা বলছে নাকি অন্য কারোর সাথে বলছে, কিন্তু কি যে বলছে সেটাই তো বুঝতে পারছি না। আমায় একটু অপেক্ষা করতে হবে। সন্ধ্যা হলেই চারপাশটা অন্ধকার হয়ে যাবে, তখন সুযোগটা কাজে লাগাতে হবে।
বলা যায় না, যদি গুলি ছুঁড়ে দেয় তখন বিপদ হতে পারে। তাছাড়া অমর তো ওই লোকগুলোর সঙ্গে ওই গাছের দিকেই যাচ্ছে। আমি না হয় এখানেই থাকি এখন। গাছের কাছে অনেক গুপ্তধন আছে, সে সমস্ত কিছু খুঁজে পেলে আমাদের সবাইকে বস সেখান থেকে ভাগ দেবে, আর সেই টাকা দিয়ে আমরা অনেক বড় লোক হয়ে যাব। ওরা এই সময় এই জঙ্গলে ঢুকে আমাদের সুখের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। লোকটাকে তো মারবই, তার সঙ্গে যে দুজন এসেছে তাদেরকেও মারব। বেটা আমাদের কাজের বাজারে ফকির দালালি করছে। আর একটু অপেক্ষা করো চাঁদু, আর একটু পর অন্ধকার, তারপর তোমার এসব কথা আমি বার করছি। লোকগুলো তো তাঁবু খাটিয়ে ফেলেছে, তার মানে আজ রাতে ওরা আর কোথাও যাবে না। অন্ধকারের সুযোগ নিয়ে আমি কি একবার পেছনের দিকে গিয়ে দেখব? কিন্তু পথ তো খালি, চোখে খুঁজে পাবো না। ব্যাগে টর্চ রয়েছে, কিন্তু এই দ্বীপে জঙ্গলের মধ্যে টর্চও চালানো যাবে না। গাছে বড় একটা গাছে আশ্রয় নেই। বিজয় ঠিক কিছু একটা করতে পারবে। জয়ন্তবাবুকে বাঁচিয়ে নিয়ে আসতে পারলে তারপর সকাল হতেই আমরা গাছের দিকে চলে যাব। তোরা সবাই ভালো করে শোন, কাল সকালে আমরা গাছের দিকে যাব। আজ বিভিন্ন কারণে দেরি হলো, কাল দুপুরের দিকে আমরা গাছটার কাছে পৌঁছে যাব। তবে সেই গাছের কাছে কিন্তু একটা মস্ত বড় সাপ আছে। সেই সাপটাই হলো আদিবাসীদের দেবতা। ওই সাপটাকে কোনোভাবে মারতে হবে, আর তাহলেই ওই গাছের তলার দিক দিয়ে যে গর্ত আছে সেই গর্তের ভেতর থেকে এই বাক্স নিয়ে আসতে আমরা পারবো। অত বড় সাপকে আমরা মারবো কি করে? আপনি তো বললেন গুলি চালানো যাবে না। তাহলে যদি মনে হয় গুলি চালাতেই হবে তাহলে চালাতে হবে, কিন্তু একটা কাজ করতে হবে। এই সাপটার চোখ লক্ষ্য করে মারতে পারলে কিছুক্ষণের জন্য আমরা সময় পাব। আমি শব্দ শুনলেও পুলিশের এখানে আস্তে আস্তে অনেকটা সময় লাগবে। সেই সময় তো আমরা ওই জিনিস তুলে নিয়ে এখান থেকে চলে যেতে পারবো। তার জন্যই তো দ্বীপের উল্টো দিক থেকে আমরা নেমেছি, মোহনার দিক দিয়ে নয়। বস, ওইখানে আসলে গুপ্তধন কি আছে? লোকটা মনে হচ্ছে গাছে উঠবে বলে ভাবছে। অন্ধকারের মধ্যে অল্প অল্প দেখা যাচ্ছে, কিন্তু গাছের কাছে গিয়ে দাঁড়িয়ে ওপর দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে। ব্যাটা ঘুমিয়ে পড়লো নাকি? এই তো লোকটা পিছনের দিকে ঘুরে আসছে দেখছি। এবার এগিয়ে গিয়ে লোকটার ঘাড়ের কাছে একটা চড়ে মারলেই। এই বলে বিজয় লাফিয়ে পড়ল লোকটার ওপর। এই এই কে রে? ছেড়ে দে, ছেড়ে দে বলছি। ছেড়ে দেওয়ার জন্য তো তোমায় ধরিনি চাঁদু। এখন এই গাছের কাছে তোমাকে ওভাবে বেঁধে রাখা হবে যেভাবে জয়ন্তবাবুকে বেঁধে রেখেছিলে। জয়ন্তবাবু, তাড়াতাড়ি উঠে আসুন। ভালো করে বাঁধো বেটাকে। বেটা অনেক কিছু বলেছে আমায়, আমার মুখটা বন্ধ ছিল বলে কিছুই বলতে পারিনি। শোন, তোকে আমরা মারবো না, তোকে এখানে বেঁধে রাখবো। যদি রাতের বেলা শেয়ালের হাতে না পড়িস তাহলে সকালে যাওয়ার সময় তোকে আমরা ঠিকই নিয়ে যাব। আর তোর সঙ্গে বাকি যেগুলো আছে সেগুলোকেও নিয়ে চিন্তা করিস না, বড্ড উড়ছিল বেটারা। জয়ন্তবাবু, ওসব কথা ছাড়ুন, আমাদের সামনের দিকে এগোতে হবে। একটা ম্যাপ, কিন্তু ওটা আছে অমরের কাছে। ওই ম্যাপ ছাড়াও আমি ঠিক মাঝামাঝি ওই গাছটা পর্যন্ত পৌঁছে দিতে পারবো। তবে এই লোকটা কথা বলতে বলতে অনেক কিছুই আমায় বলেছে। গাছের কাছে নাকি একটা মস্ত বড় সাপ আছে। ওই সাপটাই হচ্ছে আমাদের আসল সমস্যা, যে কারণে আজ পর্যন্ত কেউ সে গুপ্তধন উদ্ধার করতে পারেনি। সে সাপটা তো তাহলে আমাদের পথেও সেটা বাধা হয়ে দাঁড়াবে। আমরা কি সে গুপ্তধন উদ্ধার করতে পারবো না তাহলে? দেখা যাক কি হয়। শরীর বড় ক্লান্ত লাগছে, ঘুমিয়ে পড়ি। দড়ি দিয়ে শক্ত করে নিজেকে ডালের সঙ্গে বেঁধে রাখতে হবে। যেভাবেই হোক জয়ন্তবাবু, আমাদের আজকের রাতটা কাটিয়ে ভোর ভোর বেরিয়ে পড়তে হবে ছই গাছটার উদ্দেশ্যে, না হলে কিন্তু অমরের কোনো বিপদ হয়ে যেতে পারে। এদিকে আমি লক্ষ্য রাখছিলাম ওই চারজনের মধ্যে যে তিনজন অনেকটা এগিয়ে গিয়েছে তাদের ওপর। ধীরে ধীরে সকাল হয়ে আসতে শুরু করলো। আমি নিজের মনে মনেই বললাম, মনে হয় আরেকটু পরেই রোদ উঠতে শুরু করবে। পূব আকাশে লাল আলো দেখা গিয়েছে, কিন্তু লোকগুলো তো এখনো ঘুম থেকে ওঠেনি। নাকি ওদের জন্য অপেক্ষা করব? কিরে, তাড়াতাড়ি ওঠ, বেশি দেরি করা যাবে না, একটু পরে সূর্য উঠবে। আকাশটা লাল হয়ে এসেছে দেখ। আমাদের এক্ষুনি এই গাছটার দিকে যাত্রা শুরু করতে হবে। যত তাড়াতাড়ি পা চালানো যায় পা চালিয়ে চল। সবাইকে তোল, একেবারে জিনিসপত্রগুলো গুছিয়ে নে।
আজকের মধ্যেই আমি সাপ কটাকে খতম করব। সবার পিস্তলগুলো ঠিক আছে তো? পিস্তল ঠিক আছে বস, ওই সাপ আসুক আর যাই আসুক, পিস্তলের গুলিতে তাকে মারতে পারবো। এর আগে দুবার আমি এখানে এসেছি, কিন্তু দুবারই ওই গাছটার কাছে গিয়েও আমি বিফল হয়েছি। তবে এবারে আমি আর বিফল হব না। সুন্দরবনের কাছে নৌকাতে এই লোকটার সঙ্গে আমার দেখা হয়েছিল। এখন সব আবছা আবছা আমার মনে পড়ছে। ওই লোকটাকে আমরা গাছের সাথে বেঁধে রাখলাম। ওই লোকটা ওই নৌকাতে ছিল, আর মনে হয় তার কাছ থেকে ওই দ্বীপের ব্যাপারে লোকটা জানতে পেরেছিল। এতটা ওপর থেকে কিছুই শোনা যাচ্ছে না ওরা যে কি বলছে, তবে মনে হচ্ছে ওরা এক্ষুনি হাঁটতে শুরু করবে। কিন্তু পেছনের দিকে জয়ন্তবাবু বা বিজয়বাবুকে তো দেখা যাচ্ছে না। আমরা তৈরি, এক্ষুনি আমরা ওই গাছটার দিকে যাত্রা করব। এদিকে বিজয় ও জয়ন্তবাবু হাঁটতে হাঁটতে অনেকটা এগিয়ে এসেছে। হঠাৎ বিজয় বলল, আমার মনে হয় বেশ খানিকটা দেরি হয়ে গেছে, কিছুই তো দেখতে পাচ্ছি না। আরে আরে ওখানে একটা তাঁবু পড়েছিল বলে মনে হচ্ছে না? আশেপাশে বেশ কিছু কাগজের টুকরো পড়ে রয়েছে। এখানে নিশ্চয়ই কাল রাতে কেউ ছিল। এই যে আগুন জ্বালানো হয়েছে, পোড়া কাঠ কাগজ পড়ে রয়েছে। আমার মনে হয় ওরাই এখানে ছিল। তার মানে আমরা ঠিকই পৌঁছে গেছি। এই পথেই লোকগুলো গেছে। অমর একা থাকলে এই সমস্ত কিছু করতে পারবে না, তার প্রয়োজনও হবে না। তাতে বিপদটা বাড়তে পারে। আর আমার মনে হয় কিছুক্ষণ আগেই ওরা এই জায়গাটা ছেড়েছে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সামনের দিকে যাওয়া প্রয়োজন। জয়ন্তবাবু আজকের মধ্যেই ওরা এই গাছটার কাছে পৌঁছে যাবে, এই কথাটাই বলেছিল। ওরা পৌঁছে গেলে আমরাও পৌঁছে যাব। এদিকে আমি ওই 3টে লোকের পিছু নিতে নিতে অনেকটা এগিয়ে গিয়েছি। হঠাৎ দেখলাম ওই জায়গাটা কেমন একটা অদ্ভুত বলে মনে হচ্ছে। ওগুলো কি ছোট ছোট কুঁড়ে ঘর? হ্যাঁ, কুঁড়ে ঘরের মতোই তো মনে হচ্ছে, কিন্তু পরিত্যক্ত কুঁড়ে ঘর। অনেকদিন ধরে ওখানে কেউ বাস করে না, সেটা দেখেই বোঝা যাচ্ছে। ভালো করেছেন, এবং ওই গাছের তলায় যে গুপ্তধন রয়েছে সেগুলো আসলে সেই আদিবাসীদের। ভালো করে কুঁড়ে ঘরগুলো পরীক্ষা করে নে আগে। ওইখানে যদি কেউ লুকিয়ে থাকে তারপরে আমরা ওই গাছের দিকে যাব। এত বড় গাছ? হ্যাঁ, আরে এত বড় গাছ তো আগে দেখিনি। ওই গাছের ডালগুলোই তো তার মানে দূর থেকে দেখতে পাচ্ছিলাম। আরে গাছের নিচে তো একটা বড় গর্ত আছে বলে মনে হচ্ছে। মাটির তলার দিকে গর্তটা চলে গেছে। এই গর্তের ভেতরেই আছে সেই বাক্সটা, যে বাক্সটার মধ্যে আদিবাসীদের সেই গুপ্তধন আছে। তবে ওই বাক্সটার আশেপাশেই রয়েছে সেই সাপ। আর একটু কাছে গেলে ভালো হতো, কিন্তু ওই লোকগুলো কুঁড়ে ঘর পরীক্ষা করছে, ওখানে লুকোনো যাবে না। বিজয় আর জয়ন্তবাবু, আরে ওই তো দুজন আসছে। ওটা জয়ন্তবাবু আসছে বলেই তো মনে হচ্ছে। আরে অমর, তুই এখানে? তোকে যে কত খুঁজেছি। আরে চুপ করতে বলছিস কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওই লোকগুলো ওখানে কুঁড়ে ঘর পরীক্ষা করছে, কিন্তু ওইটাই কি সেই গাছ? আরে এত বড় গাছ ওটা? এটা কি ওই গাছটা? সেটা তো জানবার কোনো উপায় নেই। এই গাছের বয়স দেখে মনে হচ্ছে 500 বছর কিংবা তারও বেশি হবে। একটা ব্যাপার লক্ষ্য করো, আশেপাশের ছোট গাছগুলো কিন্তু শুকিয়ে গেছে। এই গাছটা কিন্তু আগের মতনই রয়েছে। কিন্তু ওটা কিসের শব্দ ভেসে আসছে? মোহন বলেছিল এই গাছের গুড়ির ভেতরে কোথাও একটা সাপ রয়েছে, আর সেই সাপটাই গুপ্তধন রক্ষা করে সব সময়। সর্বনাশ! ওই যে সেই সাপটা, এত বড় সাপ এখানে থাকতে পারে তা আমি ভাবতেই পারিনি। না, তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাদের গাছের ওপর উঠতে হবে। ওরা হা করে তাকিয়ে দেখছিস কি? তুই গুলি চালা, গুলি চালা, সাপটাকে যেভাবে হোক মারতে হবে। এতগুলো গুলি করার পরেও গুলি যে আপনার গায়ে লাগছে সেটা তো মনে হচ্ছে না। আমাদের আমাদের দিকে কেউ আসছে, পালাও পালাও। ওরা পালা। এত কষ্ট করে এখানে এসে আমি এই সাপটাকে বেঁচে থেকে ছাড়বো না। সাপটার চোখের দিকে বন্দুকের নল তাক করে একটা গুলি চালিয়ে দিলেই তো হয়। সাপের চোখে কোণে গুলি লেগেছে, এবার আর সেও আটকাতে পারবে না। সর্বনাশ! এটা হলো আদিবাসীদের দেবতা। ওরা ওকে দেবতা মনে করে, আর দেবতাকে দিয়েই ওরা গুপ্তধন রক্ষা করতে দিয়েছিল। আর সাপটার গায়ে এখন গুলি লেগেছে, কিন্তু ওগুলো কি বেরিয়ে আসছে? ওইগুলো তো সাপ। কতগুলো সাপ বেরিয়ে এসেছে, কালো কালো কুচকুচে লম্বা লম্বা সাপগুলো দেখে মনে হচ্ছে যেন ওই বড় সাপটারই বাচ্চা।
কিন্তু কিভাবে ওই লোকগুলোকে মারছে সাপগুলো? সর্বনাশ, এতগুলো সাপ যেখানে থাকতে পারে তা তো আমরা ভাবতেই পারিনি। পালাও পালাও! লোকটা লোভ করে গুপ্তধন নিতে গিয়েছিল, তাই তার সাথে এমনটা হলো। এর জন্যই বলে, অতি লোভে ঘর নষ্ট। জয়ন্তবাবু, এমন মুহূর্তে আপনি এমন ভুলভাল প্রবাদ বাক্য বলছেন, কিন্তু এখন আমরা কি করব? ওই সাপগুলো চারপাশে ছড়িয়ে আছে। বড় সাপটা কেমন যেন অদ্ভুতভাবে লুটিয়ে পড়ে রয়েছে মাটিতে। আমাদের ওই সাপটাকে বাঁচানো প্রয়োজন। সাপটা যদি লোকগুলোকে ওই গুপ্তধনে নেওয়ার জন্য আক্রমণ করে থাকে এবং ওদের মনে লোভ ছিল বলে যদি মেরে থাকে, তাহলে আমাদের সাপটা কিছুই করবে না। আমরা এখানে এসেছি গুপ্তধনটা দেখবার জন্য, নিয়ে যাওয়ার জন্য নয়। কি বলেন জয়ন্তবাবু? এটা তো ঠিকই, কিন্তু কাজটা কি ঠিক হবে? যদি কোনো সমস্যা হয়? আমার মন বলছে হবে না। আমাদের দেখা দরকার, না হলে সাপটাকে বাঁচানো যাবে না। তোমরা এখানেই বসে থাকো, আমি গেলাম। কিছু একটা করতে হবে। তুমি যখন যাচ্ছ তাহলে আমিও ওখানে যাব। আপনি এখানে অপেক্ষা করুন জয়ন্তবাবু। আমি অপেক্ষা করব না, আমি যাব। দাঁড়াও। আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম ওই সাপগুলোর দিকে। দেখো বিজয়, ওই সাপগুলো আমাদের দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু আমাদের দিকে এগিয়ে আসছে না। ওই লোকগুলোকে যেভাবে কামড়ে মারল, আমাদের দিকে কিন্তু তেমনভাবে এগিয়ে আসছে না। তার মানে ওরা আমাদের বিশ্বাস করতে পারছে যে আমরা ওদের কোনো ক্ষতি করব না। হ্যাঁ, ঠিক বলেছিস। বড় সাপটাও কিন্তু এতক্ষণে ফুসফুস করছিল, এখন কেমন যেন চুপ করে মাটির ওপর শুয়ে রয়েছে। ওর চোখের ওপরের দিকে গুলিটা লেগেছে, গুলিটা বার করতে হবে। লোকটা আমাদের আর একটা কথা বলেছিল, যদি কেউ গুপ্তধন নেওয়ার জন্য ওখানে গিয়ে থাকে, তাহলে সে কখনোই সেটা আনতে পারবে না। এই গুপ্তধন দেখার জন্য যদি কেউ যায় এবং তার মনে যদি লোভ না থাকে, তাহলেই সে গুপ্তধনের দেখা পাবে এবং ওই সাপ তাকে কিছু করবে না। একটা লোক দুবার ওখানে গিয়েছিল, তার মনে গুপ্তধন নিয়ে যাওয়ার জন্য লোভ জেগেছিল, তাই সে সাপটার ভয়ে পালিয়ে এসেছে। গুলি তো অনেকটা ভেতরে ঢুকে গেছে। আমাদের একটা ছুরির প্রয়োজন, সেটা দিয়ে গুলিটা বার করতে পারলে সাপটার একটু স্বস্তি হবে। না হলে এভাবেই কিন্তু গোটা জায়গাটা পচে যাবে আর ব্যথায় সাপটা ছটফট করবে। এই ছুরিটা একটু আগুন জ্বালিয়ে গরম করে নাও, তারপর গুলিটা বার করো, তাহলে মনে হয় সব ঠিক হয়ে যাবে। কিন্তু ক্ষতটা থেকে অনেকটা রক্ত বেরোচ্ছে, কি করা যায় বলো তো? আর কিছু করতে হবে না, ওকে ছেড়ে দাও। ও হলো এখানকার আদিবাসীদের দেবতা, তাকে আমাদের কিছু করার প্রয়োজন নেই, সে এমনিই ঠিক হয়ে যাবে। আর দেখো, ওই ছোট ছোট সাপগুলোও ওর কাছে এসে কেমন গায়ের ওপর উঠতে শুরু করেছে। গুপ্তধন একবার দেখেই আমরা এখান থেকে চলে যেতাম, কিন্তু জয়ন্তবাবু, একবার এসে এদিকে দেখুন আপনি, কিন্তু কোনো লোভ যদি... আমাদের সঙ্গে আসুন। গুপ্তধন নিয়ে যাওয়ার লোভ যেন মনের মধ্যে না থাকে, তাহলে আপনি সেই গুপ্তধন দেখতেও পারবেন না। অমর, অমর, ওই সাপগুলো কিন্তু আমাদের দিকেই আসছে। চিন্তা নেই, ওরা আমাদের কোনো ক্ষতি করবে না। সাপগুলো আমাদের এক পাশ দিয়ে চলে যাচ্ছে, দেখুন। ওই তো গাছের গুড়ির তলায় যে গর্ত করা রয়েছে মাটিতে, সেখানে রোদের আলোয় কি যেন একটা চকচক করছে বলে মনে হচ্ছে না? আচ্ছা, ওটাই কি সেই বাক্স? এটাই সেই বাক্স। বাক্সের গায়ে সাপের চিহ্নগুলো আঁকা রয়েছে, যেমন দেখানো হয়েছে ঠিক তেমনই বাক্স। বাক্সটা একবার খোলো তো, খুলে দেখো তো এর মধ্যে কি আছে। আরে, বাক্সের ভিতরে যে দামি পাথর আছে বলে মনে হচ্ছে। এত দামি পাথর মণি বলে মনে হয়। আমার তো এই কথাই মনে হচ্ছে। এত বড় বড় মণি, 3টে মণিতেই গোটা বাক্সটা ভরে গিয়েছে। বাক্সের গায়ে কিন্তু পাশাপাশি 3টে সাপ আঁকা রয়েছে, আর সাপের মাথায় মণি রয়েছে। আমার মনে হয় ওই যে বড় সাপটা রয়েছে, তাদের সঙ্গে আরও 2টো সাপ এখানে ছিল, এবং তাদের 3 জনের মণি এখানে আদিবাসীরা লুকিয়ে রেখেছে। এই তো, গুপ্তধন এখান থেকে নিয়ে যেতে পারবে না। অন্তত যতদিন ওই সাপ এখানে আছে, ততদিন তো নিয়ে যেতে পারবেই না। তাই হবে। এমন একটা জায়গায় গুপ্তধন কিভাবে রয়েছে, অথচ সেটা কেউ নিতে পারে না, কেন বলো তো? কিন্তু বলা যায় না, যদি একথা কেউ জানতে পারে এবং পরে যদি আরও বেশি অস্ত্রশস্ত্র নিয়ে এদিকে আসে, তাহলে? আমাদের এবার ফেরা প্রয়োজন। একটু পরেই দুপুর পেরিয়ে যাবে, কিন্তু তখন সমস্যা হবে এই পথে। একটা রাত তো আমাদের এখানে আশ্রয় নিতেই হবে, তারপর আমাদের খুঁজে বার করতে হবে নৌকাগুলো। দেখো, আমার মনে হয় ওই বড় সাপটা বোধহয় সুস্থ হয়ে গেছে।
কিছু একটা আমাদের দিকে এগিয়ে আসছে মনে হচ্ছে, কিন্তু লেজের কাছে জড়িয়ে রাখা ওটা কি? পাথর বলে মনে হচ্ছে। রোদের আলোয় চকচক করছে পাথরটা। পায়রার ডিমের থেকে একটু ছোট, কিন্তু ওটা কি তাহলে সাপের মণি? পাথরটা কিন্তু আমার সামনে রেখে সাপটা গর্তের মধ্যে চলে গেল। তাহলে কি পাথরটা সে আমাদের দিয়ে গেল? দেখলে অমর, বিজয়, আমি বলেছিলাম না এখানে একটা অদ্ভুত ব্যাপার আমি দেখতে পাবো। সাপের কথাটা ইচ্ছে করেই তোমাদের আগে বলিনি। সে যাই হোক, যার শেষ ভালো তার শুরুও ভালো। এবারেও কিন্তু আপনাদের কথা মিলল না। যার শেষ ভালো তার সব ভালো। তবে আমাদের প্রথম দিকে কিছুই ভালো ছিল না। গাছের ওপর একটা গোটা রাত কাটানো কিন্তু সহজ ব্যাপার ছিল না। তারপর ওই লোকগুলো। তাছাড়া হাত পামুখ বাঁধা অবস্থায় গাছের গায়ে বাঁধা থেকে পিঁপড়ের কামড়ও খেয়েছি। বাকিরা তো আর কেউ বেঁচে নেই, কিন্তু যেই লোকটাকে আমরা ওখানে বেঁধে রেখে এসেছিলাম সেই লোকটা নিশ্চয়ই বেঁচে আছে। তাকে আমাদের সঙ্গে নিয়ে যেতে হবে, আর এই পাথরটা আমাদের কাছে থাকবে এই দ্বীপ অভিযানের চিহ্ন হিসেবে। দেখো, মণিটা থেকে কেমন একটা আলো বেরিয়ে আসছে। শুধু তাই নয়, একটা ব্যাপার কিন্তু তোমরা কেউই লক্ষ্য করনি। এই মণিটাও কিন্তু ওই বাক্সের মধ্যে রাখা 3টে মণির মতোই দেখতে, তবে আকারটা অনেকটা ছোট। আরে ওটা কি হচ্ছে? মনে হচ্ছে শ্বাসকষ্টে কাঁপছে। মণিটার কাছে তাকিয়ে দেখো, গাছটা যেন আস্তে আস্তে মাটির ভেতরে ঢুকে যাচ্ছে। গাছটা মাটির ভেতরে ঢুকে যাচ্ছে, কিন্তু পুরোটা ঢুকলো না। যতটা মাটির বাইরে ছিল ততটাই কিন্তু মাটির ভেতরে ঢুকলো। তার মানে এরপর ওই গাছটা থেকে যদি গুপ্তধন খুঁজে বার করতে হয় তাহলে মাটি খুঁড়ে বার করতে হবে। আমার মনে হয় ইচ্ছে করেই এই দ্বীপের আদিবাসীদের দেবতা কাজটা করেছে। আমাদের আর এখানে কোনো কাজ নেই। চলুন জয়ন্তবাবু, এবার ফিরতে হবে। ওই লোকটাকেও নিয়ে গিয়ে কোথাও একটু নামিয়ে দিতে হবে। সত্যি, এবারের অভিযানটা এমনভাবে শেষ হবে, আর চোখের সামনে অতগুলো লোক যে এভাবে মরবে তা বুঝতে পারিনি। লোভে পাপ, জয়ন্তবাবু, বুঝলেন? আর পাপে মৃত্যু। বাহ, এইবার আপনি কথাটা একদম ঠিক বলেছেন। না হলে আপনার বলা প্রবাদ বাক্যের ঝুড়ি মেলা ভার। চলুন চলুন, পাহাড়ের দিকে যাওয়া যাক, চলুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের নোটিফিকেশান যাতে মিস না হয় সেজন্য একটি হোয়াটসঅ্যাপে চ্যানেলও খোলা রয়েছে। চ্যানেলের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।